তো কলকাতা হাইকোর্টে এসছেন গড়িয়া থেকে। তো এই যে এতটা পথ হাঁটাচলা করলেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমও দেখতে পাচ্ছেন, আপনার মানে প্রথমত হচ্ছে যে সকালবেলা যখন আমি এসেছি ধর্মঘটের কোনো আভাস কিছুই দেখতে পাইনি, অন্তত কলকাতা শহরে। ধর্মতলা চত্বর বলুন বা আপনার ওই ভবানীপুর চত্বর বলুন, হ্যাঁ, হাজরা বলুন, এইসব জায়গার উপর দিয়ে আমি এসেছি, আমি সেরকম কিছুই দেখতে পাইনি। আমাদের কোর্টের ফার্স্ট হাফটা ভালোই কাজ হয়েছে। সেকেন্ড হাফে এই কর্মীরা দেখলাম, কিছু কর্মীরা তারা স্লোগান দিচ্ছেন, তাদের প্ল্যাকার্ড নিয়ে তারা বিভিন্ন জায়গায় মিছিল করছেন, এবং সেকেন্ড হাফটা কোর্টে সেরকমভাবে কাজ হয়নি। যদিও আমাদের এই ধরনের প্রসেসের ক্ষেত্রে কোর্টের মধ্যে অনগোয়িং যেটা হয় যে নট টু পাস এনি অ্যাডভার্স অর্ডার, আমাদের মামলাও ছিল। সেই মামলায় কিছু মামলায় কিছু অ্যাডভোকেট না দাঁড়ানোর জন্য মামলার কোনো ক্ষতি হয়নি, মামলার নেক্সট ডেট হয়ে গেছে হাইকোর্টের। এটুকু আমি বলতে পারি। হাইকোর্টের কিছু স্টাফরা তারা দুটোর পর থেকে কাজ করে। বলছি ডিএ নিয়ে তারা তারা মানে আপনাদের কলকাতা হাইকোর্টে দেখলাম যে তারা বলছে যে ডিএ প্রাপ্য ডিএ দিতে হবে। অবশ্যই এটা অলরেডি তো সুপ্রিম কোর্টে অর্ডার দিয়েছে, মার্চ পর্যন্ত টাইমও পেয়েছে সরকার। তাহলে এর মধ্যে এর মধ্যেও এই টাকা দেবে না, কারণ এই টাকা দিতে হলে সামনে ভোটে লড়ার টাকাটা কোথায় যাবে? এই সরকার এর মধ্যেও এই টাকা দেবে না, এটা আপনি একদম খাতায় লিখে নিতে পারেন। 100% সত্যি। এর পিছনে কারণটা হচ্ছে যে এর আগেও সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল, তখনও দেয়নি। ওই রাজ্য সরকার যে ঘোষণা করেছে 4%, ওই 4%টাই দেবে, এবং তারপরেও সুপ্রিম কোর্টকে মিথ্যা ব্যাখ্যা দেওয়া হবে, এবং তারপরেও নির্লজ্জের মতো আবার চর খাবে সুপ্রিম কোর্টে গিয়ে এই রাজ্য সরকার, যদি থাকে 26 সালে। হ্যাঁ, কিন্তু মেলা খেলা করে সরকার এত টাকাই খরচ করে ফেলেছে যে এখন সরকারের কাছে এই কয়েক হাজার কোটি টাকা দিয়ে দেওয়ার মতন টাকা নেই, এবং এই 25% দিয়ে দেবে না সরকার পুরোপুরি। যদি দেয় তো খুবই ভালো, কিন্তু আমি বলছি আপনাকে দেবে না। সুপ্রিম কোর্টের অর্ডার যে হ্যাঁ, হতে পারে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে তার অন্য মামলায় এসআইআরের মামলায় নাম কিনলেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, ভুলভাল ইংরাজি বলে, যাই হোক, কিন্তু এই ডিএ মামলার ক্ষেত্রে এবং অন্যান্য মামলার ক্ষেত্রে তিনি অনেক আগেই বলেছিলেন যে আমি সুপ্রিম কোর্টের অর্ডার মানি না, আমি হাইকোর্টের অর্ডার মানি না। সুতরাং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন এই কথা বলতে পারেন, তার 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 সরকার এটাকে মান্যতা দিয়ে দেবে, এটা আমার মনে হয় না। এবং এটাকে ঝুলিয়ে আরও রাখা হবে, আরও মামলা হবে, এবং ভবিষ্যতে জিনিসটা নিয়ে আরও জটিলতা তৈরি হবে। বলছি যে এই যে সুপ্রিম কোর্টের মানে আইনকে মানা হচ্ছে না, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দিয়ে দিতে হবে, 25% দিয়ে কমপ্লিট করে দিতে হবে। তারপরেও যদি না মানে তাহলে কি তার জেল যাত্রা বা অন্য কোনো পানিশমেন্ট কিছু হবে, নাকি ডেটের পর ডেটই পড়বে? দেখুন, সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশের জুডিশিয়াল সিস্টেমটার মধ্যে ইটসেলফ একজন আইনজীবী হয়েও আমি বলবো যে এত গলদ রয়েছে, এত তার জটিলতা রয়েছে, যে এখানে সরাসরি আপনি একদম যে মাথা তাকে আপনি ধরতে পারবেন না। কারণ আজকে মুখ্যমন্ত্রী তো হুট করে তিনি তো আর কোনো ঘোষণা করবেন না যে তিনি দেবেন না। তিনি বলবেন যে অর্থমন্ত্রক দেখবে। এবার হচ্ছে যে দেখতে হবে সরকারের কাছে কতটা টাকা আছে, সেই অনুযায়ী একটা মানে চক আউট তৈরি করা হবে। সুপ্রিম কোর্ট যত টাকা বলেছে সেই অনুযায়ী একটা হিসাব নিকাশ করা হবে এবং টাকা দেওয়া হবে। সুতরাং এই প্রসেসের মধ্যে যারা যারা আসবে তাদেরকে ছেড়ে সরাসরি মাথাকে সুপ্রিম কোর্টের পক্ষে ধরাটাও মুশকিল ব্যাপার। সুতরাং আর তার জেল যাত্রা অতটা সহজে হবে না, কারণ জনগণের ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টের বড় বড় লয়ার তার পাশে দাঁড়িয়ে যাবে। সুতরাং তাকে জেলে ঢোকানোটা একটু কঠিন ব্যাপার। প্লাস হচ্ছে যে মামলায় হেরে যাক আর যাই কোনো অর্ডার না পাক, তিনি সুপ্রিম কোর্টে গিয়ে এমন একটা ইমেজ তৈরি করেছেন, দেশের প্রধান বিচারপতিকে নাম ধরে ডাকা, তাকে এইভাবে সম্বোধন করা, প্রপার ড্রেস না পরে কোর্টে ঢোকা, যদিও তাই নিয়ে মামলা হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের বার কেন তাকে ওখান থেকে রাস্টিকেট করলো না, এটা নিয়ে আমি ভেবে পাচ্ছি না। আর হচ্ছে যে এরপরে আমার মনে হয় না যে তার বিরুদ্ধে কোনো অর্ডার সুপ্রিম কোর্ট দেবে, কারণ আমার তো মনে হচ্ছে যে তিনি এমনভাবে একটা নিজেকে প্রেজেন্ট করেছেন যে তিনি অনেক বড় লয়ার, অনেক কিছু। সুতরাং সেই দিক থেকে চিন্তা করতে গেলে তার জেল যাত্রা ততদিনে হয়তো ভোট টোট চলে আসবে, অনেক কিছু ব্যাপার ইকুয়েশন হয়ে যাবে, সুপ্রিম কোর্টের এই চিফ জাস্টিস থাকবে কিনা, অন্য কে আসবে, অনেক রকম ব্যাপার। আপনারা তো জানেন সমস্ত কিছু বিষবাও জলে চলে যায় আমাদের দেশে। সুতরাং তার জেল যাত্রা যে হবেই এটা আমি বলতে পারছি। আর আমাদের যে এই যে ফাইল চুরির যে মামলাটা, সেটা কি হবে? ফাইল চুরির মামলায় তো তার অবশ্যই জেল হওয়া উচিত, কিন্তু এখানেও একটা বিশাল ব্যাপার হচ্ছে যে এই ফাইল চুরির যে মামলাটা, ইডির কতটা সদিচ্ছা আছে এই মামলাটাকে লড়ার।
এটাও এখন একটা আমাদের কাছে অত্যন্ত প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ এই পশ্চিমবঙ্গের বিভিন্ন ইস্যুতে যতগুলোতে ইডি হয়েছে বা সিবিআই হয়েছে, কতগুলো শেষ অবধি গেছে এবং ফাইনালি কতগুলো অর্ডার হয়েছে। আজকে ইডির যেন কেমন একটা গা ছাড়া মনোভাব এই ফাইল চুরির বিষয়ে, এবং মামলা হয়েছে আপনারা জানেন। সেখানেও ইডি কিন্তু কার্যত একটা জায়গায় আমার মনে হয় ফাউল প্লে করে দিয়েছে, যে তারা বলেছে যে তারা কোনো নথি সংগ্রহ করতে পারেনি। তা আমি বলবো, মুখ্যমন্ত্রী যখন সেখানে গেছেন 5.5 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর পুলিশকে নিয়ে, তাহলে 5.5 ঘন্টা আগে তারা কেন নথি কোনো সংগ্রহ করতে পারেননি তারা সেখানে গিয়ে? তাহলে কি যে সমস্ত নথি জন্য তারা গেছিলেন সেগুলো তারা খুঁজে পাননি? মানে তাদের কাছে নলেজে ছিল, আছে, কিন্তু খুঁজে পাননি। এখন আর একটা ইকুয়েশন আসছে, যদি এই মামলাটা হিয়ারিং হয়, আইনজীবীর দিক থেকে আমি যদি ভাবি, তাহলে বলবে যে হ্যান্ড ওভার অফ দ্য ডকুমেন্টস, সেগুলো কোনো সংস্থাকে দিয়ে ভেরিফাই করানো হতে পারে, সিবিআইকে দিয়ে, যে সত্যিই কী ছিল, কারণ ইডি তো বলতেই পারে। এবং সেই ডকুমেন্টস যে ম্যানুপুলেট করা হবে না, আবার সেই ম্যানুপুলেশনটাকে নিয়ে যে মামলা হবে না, এটা কেউ বলতে পারে না। সুতরাং ফাইল চুরির যে বিষয়টা, এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য হয়তো তৃণমূলের কিছুটা সময় দরকার। সেই সময়টা তৃণমূল যেভাবে হোক পাওয়ার চেষ্টা করছে, যার জন্যই আমার মনে হয় মুখ্যমন্ত্রী হয়তো এসআইআর নিয়ে এত বড় বড় বক্তব্য, ভুলভাল ইংরাজি বলে সুপ্রিম কোর্টে যেত না, কিন্তু এই ফাইল চুরির ব্যাপারটা যেহেতু সরাসরি তার দিকে চলে আসছে, এইটা থেকে মানুষের মনকে ডাইভার্ট করানোর জন্য, এইটা থেকে মানুষের মনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, এবং সর্বোপরি এই যে এখন একটা হাওয়া উঠেছে, যে একদম সরাসরি আমি বলছি যে মুসলিম যারা রয়েছেন, আমাদের মুসলিম কমিউনিটির লোকজন, ভাই বোন, মানে যারা আমাদের সহনাগরিক এই রাজ্যের, যে এসআইআর হলে তাদের নাম বেশি সংখ্যক বাদ যাচ্ছে বা তাদেরকে দেশ ছাড়া করা হবে, এরকম একটা ভয় ভীতি তৃণমূল দেখানোর চেষ্টা করছে। তাদের পাশে থাকা, বা মুসলিমরা এই যে হুমায়ুন কবির এখন নিজেই যাই হোক, নিজে কেস টেস খেয়ে গেছে, দুদিন আগে বড় বড় কথা বলছিল, বা মিম, এরা যাতে বেশি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, যাতে তৃণমূল আবার বলতে পারে দেখো আমি তোমাদের পাশে আছি। কারণ মুসলিম ভোট 40%, এটাই তো পার্থক্য। 21 এবং 24 সালে তো এটা দেখা গেছে। ওই 40% যদি কেটে যায়, তৃণমূলের হারার সম্ভাবনা রয়েছে। হিন্দু ভোট পুরোটা তারা পাবে না। বিজেপির এখন যা পরিস্থিতি, বিজেপির কাছে সিংহভাগ হিন্দু ভোট চলে যাবে। মুসলিম ভোটটাই ছিল তৃণমূলের মেন বিষয়, এবং তৃণমূলের ভদ্র মানুষের ভোট তৃণমূলে কম। শহর কেন্দ্রিক যে কোনো ভোটে আপনি দেখবেন 21-24 প্রমাণ করছে, শহরে ভোট পড়ছে 30%, বিকেল 5টা-6টা অবধি। গ্রামের দিকে সেই ভোটটাই পড়ছে 60-70-75%। সুতরাং শহর কেন্দ্রিক মানুষও ভোট দিতে বিরূপ, বা ভোট দিলেও আমার মনে হয় তৃণমূলের ভোটটা সেখানে কম, এবং যখন পার্সেন্টেজ বেরোচ্ছে সেখানে তৃণমূলের ভোট কম, মফস্বলে তৃণমূলের ভোট বেশি। এবং ওই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা চলে গেলে তাদের ক্ষমতায় আসতে অসুবিধা হবে। সুতরাং সবাইকে নিয়ে যে আমি আছি একটা লোক দেখানো বিষয়, সেইটা করার জন্য তিনি দৌড়ে গেছিলেন, এবং ভুলভাল বলে মানুষের মনকে ডাইভার্ট করে, সাংবাদিকদের মানে তিনি যেভাবে গতভাবে কথা বলেন সেইভাবে বলে একটা অন্য ইকুয়েশন তৈরি করার তিনি চেষ্টা করেছিলেন, যাতে সবাই ওই ইডির ব্যাপারটা ভুলে যায়। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মানে মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে মনে হয় যে তিনি যা করছেন, তিনি হয়তো সব কিছু ঠিক করছেন এবং তিনি মুসলিমদের পাশে আছেন। দাদা, আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে কংগ্রেস আর সিপিএমের এইবারের যে ইলেকশন হতে চলেছে, তারা কিন্তু কোনো জোট করেনি। কংগ্রেস বলছে যে আমরা একা চলবো, সিপিএম অনেকবার প্রস্তাব দিয়েছিল, বাট কংগ্রেস অ্যাকসেপ্ট করেনি। এইটা কতটা? এইটা ভালো ভালো ভালো, কারণ এই 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 একটা লোক অসহায় হয়ে পড়া ভালো, কিন্তু অসহায় হয়ে যার হাত ধরতে যাচ্ছে সেই হাতটা শক্ত হতে পারে, সেই হাতটা লুজও হতে পারে। সিপিএম এখানে 34 বছর রাজত্ব করেছে, সিপিএম এখনও শেষ হয়ে যায়নি, তাদের পার্টি অফিস হয়েছে। যদিও আমার কাছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর আলিমুদ্দিনের অফিস ছাড়া সিপিএম বলে পশ্চিমবঙ্গে কিছু নেই, এটা আমি এখনও মনে করি। আর যখন 2011 সালে সিপিএম হেরে গেছিলো, তার 1 বছর পরেও আমি এই কথাটাই মনে করতাম, এখনও 26 সালে আমি এই কথাটাই মনে করি। তাতে কে কী মনে করলো আমার তাতে কিছু আসে যায় না। কিন্তু সিপিএমের যেটুকু ক্ষয়িষ্ণু শক্তি আছে, কংগ্রেসকে একদিন সিপিএম মেরে তাড়াতো। এই রাজ্যে কংগ্রেসকে ক্ষমতা থেকে সিপিএম সরিয়েছিল, এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে তাদের বনিবনা হতো না। যার সঙ্গে আপনার বনিবনা হয় না, আপনি তার সঙ্গে আবার গলায় গলায় ভাব করছেন, মানুষ এটা মেনে নিচ্ছিল না, তাদের অবস্থান খারাপ হয়ে যাচ্ছিল। কংগ্রেস যাও বা একটা সিট পেয়েছিল লোকসভায়, সিপিএম তাও পায়নি। আমার মনে হয় নিজের পরিচয় নিজে রাখা ভালো,
নিজে পরিশ্রম করে জায়গা তৈরি করা ভালো। সিপিএমের যা পুরনো ক্যান্ডিডেট রয়েছে, সিপিএমের যা রয়েছে, সিপিএমকে একটু অর্গানাইজড হতে হবে, একটু মডিফাইড হতে হবে। সিপিএমের ওই মানে সত্যি কথা বলতে খারাপ লাগে, সিপিএমের ওই বয়স্ক নেতাগুলোকে দিয়ে আর সিপিএম চলছে না। সিপিএমের এখন যে নতুন নেতা এসছে আরও এক ঝাঁক তরুণ নেতা আনতে হবে এবং দলটাকে অনেক উদ্বুদ্ধ জায়গায় নিয়ে যেতে হবে। এককালে সিপিএম 34 বছর এখানে রাজত্ব করেছে, সুতরাং সিপিএমের একলা চলনীতি আরও আগে নেওয়া উচিত ছিল। আমার মনে হয় যে সিপিএম এইবার ভোটে একলা চলে হয়তো তাদের আগের বিধানসভা 0 থেকে কিছু অন্তত 1 বা 2 বা 3 বা 5-এর মধ্যে কিছু একটা হলেও হতে পারে, 2-1টা সিটে স্ট্রং জায়গায় থেকে তারা ভালো জায়গায় শেষ করতে পারে বা সেকেন্ড অপোজিশনে বিজেপিকে হারিয়ে আসতে পারে। কিন্তু সর্বোপরি আমি তাও একটাই কথা বলবো, এইবারেও কিন্তু ভোটটা মেনলি তৃণমূলের সঙ্গে বিজেপিরই লড়াই। আর যতই সমালোচনা করি যাই করি, আপনার উত্তরটাও আমি দিয়ে দিচ্ছি, কাঁটায় কাঁটায় হলেও টিএমসি, আমার মতে টিএমসি বেরিয়ে যাবে। তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতির ইকুয়েশন বুঝতে বিজেপি এখনও অনেক দূর যেতে হবে। আর তৃণমূল খারাপ হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্রেনের কাছে বিজেপির নেতারা, বিজেপির বঙ্গ নেতারা নেহাতি শিশু বা হাঁটতে শিখেছে বলেই আমার এখনো মনে হয়।